আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪৫। উচ্চ সংক্রমিত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা। করোনার জিনোম সিকোয়েন্সে ভয়ঙ্কর নতুনত্ব জানালেন বিজ্ঞানমন্ত্রী। আংশিক লকডাউনের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়। মহিমান্বিত পবিত্র শবে বরাত পালন, আল্লাহর রহমত ও করোনা থেকে মুক্তি কামনা, রমজানের প্রস্তুতি শুরু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত হয়েছে এ যাবৎকালের সর্বোচ্চ ৫,০০০-এরও বেশি। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ ২৯ জেলায় করোনা সংক্রমণ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় ২৮,১৯৫টি নমুনা পরীক্ষায় ৫,১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে দেশে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ৪,০১৯ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬,৮৯৫ জনে। এ সময় আরও ৪৫ জন সহ করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮,৯৪৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৭৭ জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো ৫,৩৮,০১৮ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের জুম ব্রিফিংয়ে এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, এরই মধ্যে করোনা চিকিৎসার জন্য নিবেদিত কোনো হাসপাতালেই আর আইসিইউ বেড খালি নেই। এদিকে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৮ দফা সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউসের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, যে কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সহ অন্যান্য জমায়েত সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ করতে হবে। বিয়ে আর জন্মদিনের অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করতে হবে। মসজিদ সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনের ধারণ ক্ষমতার চেয়ে অর্ধেক যাত্রী বহন করতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। এই নির্দেশনা আপাতত ২ সপ্তাহ বলবৎ থাকবে। দেশে করোনার জিনোম সিকোয়েন্সে নতুনত্ব পাওয়া গেছে, যা সংক্রমণ বাড়ানোর ক্ষেত্রে ভয়ঙ্কর ভূমিকা রাখছে। এ তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অ্যাটমি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত এক আলোচনায় এ তথ্য জানান তিনি। এদিকে করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে লকডাউন দরকার বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। ভাইরাসের জেনোম সিকোয়েন্সে অনেক নতুন তথ্য পাচ্ছেন গবেষকরা। রাজধানীতে এক অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, গবেষণায় ভাইরাসের নতুন অনেক বৈশিষ্ট্য চিহ্নিত হয়েছে। তাই সতর্ক থাকার পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, না হলে সংক্রমণ মৃত্যু আরও বাড়তে পারে। কারণ আমরা জিনোম সিকোয়েন্সিং করেও দেখছি যে একটু একটু বদলে যাচ্ছে জিনিসটা। আগে যেমন আপনাদেরকে বলেছিলাম যে মাইল্ড সেটা বদলে গেছে। এখন কিছু কিছু জায়গায় আসছে যেটা বেশ কঠিন অবস্থার দিকে হয়তো ফেলে দিতে পারে, আল্লাহ না করুক। তো সেই জন্যই আমি সকালে গেছিলাম আমি ওইটার ব্যাপারে একটা রিপোর্ট দেওয়ার জন্য। তো একটু দেরি হয়েছে ওই কারণে, বাট আপনারা বি কেয়ারফুল। আই টেল ইউ, এটা কিন্তু ওই যে অনেকে আমরা ইঞ্জেকশন নিচ্ছি বা টিকা নিচ্ছি বলে আমরা কিন্তু মানে একদম ডাকাত বুকা হয়ে যাব যে আর কোনো কিছু হবে না, এইটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এদিকে দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে ধারণা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। লকডাউন না দিয়ে সাময়িক নিষেধাজ্ঞা খুব একটা কাজে আসবে বলে মনে করেন না তারা। ইতিমধ্যেই কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে, এটি পরিস্থিতির ভয়াবহতার তুলনায় অনেক স্লথ এবং পিছিয়ে পড়া মনে হচ্ছে। আমাদেরকে সমস্ত ধরনের সভা সমাবেশ জমায়েত নিষিদ্ধ করতে হবে। মেলা বিনোদন কেন্দ্র বন্ধ করতে হবে। দোকানপাট, শপিং মল ৬ ঘন্টার জন্য খোলার অনুমতি দিতে হবে এবং হটস্পটগুলিতে রেড জোন ঘোষণা করে এলাকাভিত্তিক লকডাউনের দিকে যেতে হবে এবং রাত্রিকালীন কারফিউ জারি করতে হবে। এগুলোর পরেও যদি করোনার সংক্রমণ না কমে তাহলে অবশ্যই আমাদের লকডাউনের দিকে যেতে হবে। স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতা তৈরি ও আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। খুব বেশি যেখানে সংক্রমণ, করোনার বিস্তার রোধে সেখানে আংশিক লকডাউন দিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, করোনার ঊর্ধ্বমুখী বিস্তার ঠেকাতে পিকনিক ও বিনোদন কেন্দ্র বন্ধ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ে শাদী ও সামাজিক কর্মকাণ্ড সীমিত করার কথাও বলেন জাহিদ মালিক। এই রোগী যাতে বৃদ্ধি না পায় সেই জন্য আমরা সরকারের কাছে কিছু পরামর্শ দিয়েছি, অর্থাৎ যাতে এই বিনোদনমূলক জায়গাগুলো অর্থাৎ কক্সবাজার, বান্দরবন বা বিভিন্ন রকমের যে বিনোদনমূলক অনুষ্ঠান জায়গা আছে এই জায়গাগুলোকে আপাতত সেইখানে বন্ধ রাখা বা সীমিত করা, এটা আমরা একটা প্রপোজাল দিয়েছি। আমরা প্রপোজাল দিয়েছি যাতে পিকনিক না হয়, যাতে বিয়ে শাদীটা আপাতত বন্ধ রাখে অথবা সীমিত করে। ওয়াজ মাহফিল এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, যে সমস্ত অনুষ্ঠানে লোক সমাগম হয় এগুলোকে সীমিত করা বা বন্ধ করে দেওয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনে জনগণের যে রক্ত ঝরেছে তার জবাব সরকারকে দিতে হবে। রক্তের ঋণও শোধ করতে হবে। মানুষ হত্যা করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। স্বাধীনতা দিবসে মানুষ হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের গুটি কয়েক লোক ছাড়া আর কেউ সুবর্ণ জয়ন্তী পালন করতে পারেনি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে রক্তে রঞ্জিত করেছে সরকার। সমাবেশে বিএনপি মহাসচিব আরও বলেন, গত কয়েকদিনে সরকার নিরীহ জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি। ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা বললেও সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তিস্তা চুক্তি সহ পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা সহ অমীমাংসিত ইস্যুর সমাধান করতে পারছে না সরকার, এমন অভিযোগ করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপর ভর করে বিএনপি আবারও জ্বালাও পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে। দেশকে অস্থিতিশীল করার এই অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন। তিনি বিএনপির অপরাজনীতির কৌশল, হত্যা, সন্ত্রাস আর আগুন সংস্কৃতি যা আবারও প্রমাণ হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বিএনপি। দেশবিরোধী এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, হেফাজতের তাণ্ডব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মির্জা ফখরুলের সরকার পতনের কথাতেই প্রমাণ হয় গত কয়েকদিনের সহিংসতা হয়েছে বিএনপি নির্দেশেই। নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, স্বজনদের কবর জিয়ারত আর দোয়ার মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন মুসলমানেরা। সোমবার এশা নামাজের পরই মসজিদে মসজিদে নফল বান্দেগি শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধির বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়েছেন তারা। শবে বরাত ফার্সি শব্দ, সব অর্থ রাত আর বরাত ভাগ্য। সেই হিসেবে শবে বরাতের আবিধানিক অর্থ ভাগ্য রজনী। আবার অনেকেই বলেন এটি বারাত অর্থাৎ মুক্তি। 14 শাবান দিবাগত রাতেই পালিত হয় শবে বরাত। সন্ধ্যার পর থেকেই মসজিদ মুখ হতে শুরু করেন মুসল্লিরা। এশার নামাজের পর নফল ইবাদতের পাশাপাশি চলছে এ রাতের গুরুত্ব তুলে ধরে বয়ান। আমরা যারা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং অনুসারী, আল্লাহ আমাদের প্রতি দয়া পরবশ হয়ে আল্লাহ আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করে বিশেষ কিছু দিবস এবং বিশেষ বরকতপূর্ণ কিছু রজনী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে রাতে ইবাদত করে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে পারি। করোনা মহামারী থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়ার কথা বলেন মুসল্লিরা। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও গুরুত্ব দেন তারা। এই রাতে আল্লাহ শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দারা যা চায় তাই দিবেন। তা আমাদের যার যা চাওয়ার আছে আমরা আল্লাহর কাছে চাইবো। সারা বিশ্বে মহামারী চলতেছে, এই মহামারী থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইছি। আল্লাহর কাছে দোয়া করবো যে আমার সবগুলো গুনাহ মাফ করে দেখ, আর এই যে বিক্ষোভ হরতাল এগুলা শেষ হয়ে যাক।
শবে বরাতের এই রাতে ইবাদত বন্দিগির মাধ্যমে রাতটি অতিবাহিত করেছেন মুসল্লিরা। বাংলাদেশ এবং বিশ্বের মাঝে যে করোনার প্রাদুর্ভাব তা থেকে আল্লাহ তাআলা মুসল্লিদের এবং সারা বিশ্বের সকল মানুষকে রক্ষা করবে এমন দোয়া করেছেন তারা। অনেকেই এই রাতে বাবা মা দাদা দাদি সহ মৃত আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন, গেছেন কবরস্থানে। এই রাত্রে যত কবরবাসী আছেন তাদের আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। আমার ছেলে মেয়ে দেখতেছে যে না, তার বাবার জন্য দোয়া করতে গেছে আমার বাবা। যখন আমি মারা যাব তখন আমার ছেলে সন্তানরা এসে আমার কবরের পাশে এসে দোয়া করবে। যত ওয়ারিশ মুরব্বী যারা মারা গেছেন তাদের সকলের জন্য আমরা তাদের রুহের মাগফিরাত কামনার জন্য আমরা এখানে আসছি। শবে বরাতের পর পুরোপুরি শুরু হয় রমজানের প্রস্তুতি, আর এই রজনীতে ইবাদত বন্দিগির মাধ্যমে স্বাগত জানানো হয় মাহে রমজানকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। পৃথিবীতে বিরল এক ইতিহাস সৃষ্টি করেছে স্বাধীন বাংলা ফুটবল দল। দেশের স্বাধীনতা আন্দোলনে মিশে আছে ফুটবল, অথচ আজ সেই দেশ ফিফা র্যাঙ্কিংয়ে 186তম। বাফুফের দূরদর্শিতার অভাব, দক্ষ ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকা ও ভালো পৃষ্ঠপোষকতার অভাবে গত 50 বছরে ফুটবলের প্রত্যাশিত লক্ষ্যে কখনোই পৌঁছতে পারেনি বাংলাদেশ। কোনো দেশের স্বাধীনতা আন্দোলনে ফুটবল দলের এমন গৌরবোজ্জ্বল অবদান আর কোথাও লেখা নেই। দেশ স্বাধীন হওয়ার আগেই ভারতের মাটিতে লাল সবুজের পতাকা প্রথম উত্তোলন করে স্বাধীন বাংলা ফুটবল দল রেখেছে অসামান্য ভূমিকা। ভারতের বিভিন্ন প্রদেশে 16টি প্রদর্শনী ম্যাচ খেলে সেই সময় 5 লাখ টাকা সংগ্রহ করে মুক্তিযুদ্ধের তহবিলে জমা দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। স্বাধীনতার পর বিধ্বস্ত অবস্থায় পথ চলা শুরু হয় বাংলাদেশ ফুটবলে। আধুনিকতা ও তারুণ্য জয়গান গেয়ে আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের আগমনে ঘরোয়া ফুটবলে মোহামেডান ও বিজেএমসির সাথে দারুণ প্রতিদ্বন্দ্বিতায় উত্তাপ ছড়ায়। যদিও 1973 সালে প্রথম মারদেগা কাপ থেকে আজ পর্যন্ত জাতীয় দল বেশিরভাগ সময় হতাশ করায় ফুটবলে সব স্বপ্ন মলিন হয়ে যায়। 80-র দশকে ইরান, ইরাক, রাশিয়া ও আফ্রিকান দক্ষ ফুটবলারদের আগমনে ঘরোয়া ফুটবলের মান অনেক উন্নত ছিল এবং এর ইতিবাচক প্রভাব পড়েছিল জাতীয় দলের পারফরমেন্সে। 1988 সালে এশিয়ান ক্লাব কাপে ইরানের লিগ চ্যাম্পিয়ন পিরোজির মতো ক্লাবকে হারিয়ে মোহামেডানের এশিয়ার সেরা 10 দলের একটি হওয়া এবং বাংলাদেশ লাল দলের পরের বছরেই দক্ষিণ কোরিয়ার দলকে হারিয়ে প্রেসিডেন্ট কাপে চ্যাম্পিয়ন হওয়া ফুটবলের পালে নতুন হাওয়া লাগে। সে ধারাবাহিকতায় 1990 বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে জয় এবং শক্তিশালী চীন ও ইরানের সাথে দারুণ লড়াই করে পরাজয় স্বাধীনতার প্রথম 2 দশকে ফুটবলে সেরা সাফল্য বলতেই হবে। যদিও সেই হাওয়ায় বেশি দিন দুলেনি বাংলাদেশের ফুটবল। নাইজেরিয়ান চিমা ওকেরেকে নিয়ে মোহামেডান ও আবাহনীর দ্বন্দ্বে ক্লাব ফুটবলে বিদেশি ফুটবলার নিষিদ্ধ করে নিজেদের পায়ে কুড়াল নিজেরাই মেরেছে বাফুফে। জাতীয় ফুটবল দলের প্রথম বড় সাফল্য 1995 সালে মিয়ানমারে 4 জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। জার্মান কোচ অটো ফিস্টারের কোচিং এবং মনে মুন্নার নেতৃত্বে এই ইতিহাস গড়ে বাংলাদেশের ফুটবল। এরপর 1999 সালে নেপালে কোচ শামির শাকির ও জুয়েল রানার নেতৃত্বে স্বর্ণপদক জিতে এসএ গেমস ফুটবলে 16 বছরের ব্যর্থতার খরা কাটায় লাল সবুজের দেশ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলে প্রথম ও শেষবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দেশের মাটিতে 2003 সালে। এরপর 2010 সালে ঢাকায় এসএ গেমস ফুটবলে ভারতকে হারিয়ে দ্বিতীয়বার স্বর্ণপদক জয় করলেও গত 10 বছরে ফুটবলে ছেলে ও মেয়েদের বিভাগে বয়সভিত্তিক দল ছাড়া বলার মতো কোনো সাফল্য নেই। হতাশার আরেক নাম বাংলাদেশের ফুটবল। গত 50 বছরে জাতীয় দল এবং ক্লাব লেভেলে 2-1টি সাফল্য ছাড়া বড় কোনো অর্জন নেই, বরং গত 10 বছরে আন্তর্জাতিক ফুটবলে শুধু পিছিয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে 186তম। ফুটবলে এ লজ্জা রাখার জায়গা নেই আমাদের। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকা এবং দক্ষ ম্যানেজমেন্টের অভাবে বারবার
ব্যর্থতা চোরাবালিতে পথ হারাচ্ছে বাংলাদেশের ফুটবল। দেশের ক্রীড়াঙ্গনে ব্যক্তিগত সাফল্যের ক্ষেত্রে নিয়াজ মোর্শেদের ভারত ও এশিয়ার অন্য দেশের আগে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন একটি বড় সফলতা। নিয়াজের সাফল্যের পথ ধরে জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রকিব ও এনামুল হক রাজীব গ্র্যান্ডমাস্টার হলেও দাবায় সেভাবে এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ। শুটিং বাংলাদেশের একটি সম্ভাবনাময় খেলা হলেও 2002 সালে কমনওয়েলথ গেমসে আসিফ হোসেনের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জয়ই সেরা সাফল্য। গত 10 বছরে বাংলাদেশে গলফ খেলার জনপ্রিয়তার বৃদ্ধির পেছনে টাইগার সিদ্দিকুর রহমানের অবদান অসামান্য। দুটি এশিয়ান ট্যুর জয় ছাড়াও দেশ বিদেশে অনেক সাফল্য অর্জন করে দেশের গলফের কিংবদন্তিতে পরিণত হয়েছেন সিদ্দিক। টেবিল টেনিসে জুবেরা রহমান লিনু 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন। গত কয়েকদিনে নরেন্দ্র মোদীর সফরে বাংলাদেশ সফরে তার বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোকযাত্রার ঘোষণা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এই জন্য বিরোধী দলগুলোকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টি আয়োজিত সহিংসতা বিরোধী সভায় ডাক্তার জাফরুল্লাহ দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রীর সফর থেকে কিছুই পায়নি বাংলাদেশ। তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের সময় এসেছে। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নয়নের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ। সরকারকে নিষ্ঠুর ও অমানবিক আখ্যা দিয়ে মান্না বলেন, ক্ষমতাসীনদের ভিত কাঁপিয়ে দিয়েছে হেফাজতে ইসলাম। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু 45। উচ্চ সংক্রমিত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা। করোনার জিনোম সিকোয়েন্সে ভয়ঙ্কর নতুনত্ব জানালেন বিজ্ঞানমন্ত্রী। আংশিক লকডাউনের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়। মহিমান্বিত পবিত্র শবে বরাত পালন, আল্লাহর রহমত ও করোনা থেকে মুক্তি কামনা। রমজানের প্রস্তুতি শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।